সুপ্রিয় দর্শক, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম খলিল। আজ আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে আসছেন মিস্টার রাশিদুজ্জামান। তিনি একাধারে গবেষক এবং সাংবাদিক। জনাব জামান, আপনাকে স্বাগত। আপনাকেও আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য, সেই সাথে রূপসী বাংলা টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাভাবিক কারণে এই হলো বৃষ্টি ভেজা শুভেচ্ছা আপনাকে। সেটা হলো যে বৃষ্টির মধ্যে আপনি কষ্ট করে এসেছেন। আমরা ঠিক শুরুটা করতে চাই যে জুলাই আন্দোলনের বছর পূর্তি চলছে আজকে 9 তারিখ, এবং জুলাই আন্দোলনের নবম দিন বলা যায়। কোটি কোটি পা পা করে আস্তে আস্তে করে এই আন্দোলনটা 9 তারিখে যখন আসলো, তখন মোটামুটি একটা বৃহৎ আকার ধারণ করলো এবং সরকারের গলার কাটা হয়ে গেল। এই জুলাই আন্দোলনের এই নবম দিনে এসে যে আস্তে আস্তে এগোচ্ছেন, আপনি এর প্রত্যক্ষদর্শী, আপনি মাঠে ছিলেন, ঘাটে ছিলেন, কি দেখলেন যে জুলাই আন্দোলনের নবম দিনে আসলে কি হতে যাচ্ছিল জুলাই দিনগুলোতে? জুলাই সরি জুলাই আন্দোলনটা আসলে এটা হচ্ছে একটা কালেকটিভ সোর্স। সবাই মিলে আন্দোলনটা যখন শুরু করলো, মানুষের দাবিটা সে সব যখন এক জায়গায় আসলো, সবাই এসে এই আন্দোলনটাকে লিড দিল। পরবর্তী পর্যায়ে আন্দোলন সবাইকে লিড দিল। এবং জুলাই আন্দোলনে কিন্তু কোনো মাস্টার মাইন্ড নাই। জুলাই আন্দোলনের প্রতিটা অংশগ্রহণকারী হচ্ছে মাস্টার মাইন্ড। এখানে নারী আছে, শিশু আছে, মহিলা, সবাই মাস্টার মাইন্ড। মানে সবাই এটা কালেকটিভ সোর্স জুলাই আন্দোলন সব। এবং এই জুলাই আন্দোলনের কৃতিত্ব কিন্তু আমি দিতে চাই যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের কৃতিত্ব। জীবিত যারা আছে তাদের কৃতিত্ব নাই। আর আমরা যারা বড়রা আছি, রাজনীতিবিদ, তাদের জন্য জুলাই আন্দোলনটা চরম ব্যর্থতা। পৃথিবীতে এমন একটা আন্দোলন যেখানে 151 জন শিশু শহীদ হয়েছে, দেখুন তো, ভাবা যায়? এবং জুলাই আন্দোলন পৃথিবীর বুকে এমন একটা অনন্য আন্দোলন, এরকম আন্দোলন পৃথিবীতে কোথাও হয় নাই, কোনোদিন হয় নাই, পৃথিবীতে আর কোথাও হবে কিনা সেটা আমরা নিশ্চিত নই। এবং বাংলাদেশের যে জুলাই আন্দোলন, এটা মোটামুটি সারা পৃথিবীতে এক্সপোর্ট আইটেম। আচ্ছা, এরকম কিভাবে সম্ভব? এইভাবে একটা দেশে আন্দোলন হলো, এবং যেই 15 বছর ধরে গেড়ে বসা ফ্যাসিবাদ যে সব কিছু নিয়ন্ত্রণ করেছিল। দেখুন নিয়ন্ত্রণের সিস্টেমটা কিভাবে ছিল। আপনি একটা কোটা দিয়ে দিলেন, মুক্তিযুদ্ধ কোটা, সেই কোটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর মুক্তিযুদ্ধ কোটা বানানো কিভাবে? মুক্তিযুদ্ধ বানানো হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের লোকজন দিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিলেন। তারা আসলে ইউনিভার্সিটি ভর্তি হলো। হ্যাঁ, তারা আসলে তাদের ছেলে ইউনিভার্সিটি ভর্তি হলো। তারপর তারা পরীক্ষা দিল, সেখানেও তাদের কোটা। এবং এই পর্যায়ে পুলিশ থেকে শুরু করে ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি, সেখানেও যারা যারা নিয়োগ পাচ্ছে সবাই আপনার দলীয় লোক। 15 বছরে 16 বছরে প্রশাসন পুরো একটা সেট আপ হলো, এখানে আওয়ামী লীগের লোক, এর বাইরে কেউ ঢুকতে পারছে না। কিছু কিছু মানুষ অতি মেধাবী ঢুকেছিল, যারা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে। ফলে কি হচ্ছে, এই আন্দোলনটা যেভাবে হয়েছে, শেখ হাসিনা নির্দেশ দেওয়ার আগেই অতি উৎসাহী হয়ে দমন করার জন্য, নিষ্পেষণ করার জন্য, শেষ করে দেওয়ার জন্য যা করে করেছে। জুলাই আন্দোলন যখন শুরু হলো, শুরু করতে আস্তে আস্তে যখন দানা বাঁধলো, মানুষের তরুণরা কিন্তু, শিশুরা, তরুণরা সবাই কিন্তু অস্ত্র খুঁজেছে, যেভাবেই হোক আমাকে ওকে মেরে ফেলে তারপর জিততে হবে। কারণ জুলাই আন্দোলনের জয়টা কিন্তু আজকে হচ্ছে জীবন দিয়ে। এখানে আমার কোনো অস্ত্র নাই, কোনো সম্বল নেই, আমার আছে বল। সবাই তাদেরকে তাদের জীবন উৎসর্গ করেছে। একটা গুলি করলে একটা মরে, আর কেউ সরে না। আপনি কি ভাবতে পারেন যে গুলি করে একজনকে মেরে ফেলতেছে, তাকে নিয়ে হাসপাতালে পাঠাচ্ছে, আর কেউ সরে না? তার মানে কি, সবাই নিশ্চিত ছিল আমরা যদি বাঁচতে চাই, তাহলে এই যে জালিম, এই যে মাফিয়া, এই যে শয়তান, এই যে রাক্ষসী, একে বিদায় করতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে সবাই যুদ্ধ করেছে। জুলাই আন্দোলনের সাংবাদিকরা কিন্তু মাঠে ছিল, তারা কিন্তু যোদ্ধা ছিল না, অথচ আমাদের দেশে 4 সংবাদকর্মী নিহত হয়েছে। পৃথিবীতে এত অল্প সময়ের একটা সরকার পতন আন্দোলনে এত মানুষ শহীদ হয় নাই, জীবন দেয় নাই। 40,000 মানুষ আহত হয়েছে। আপনি যদি তাদেরকে দেখেন, কি বিভৎস ছিল তাদের উপর হামলাটা, আনবিলিভেবল। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশে যাত্রাবাড়ি, শনিরাকড়া, ধনিয়া, এই যে পানখারপুল, উত্তরা, আবদুল্লাপুর, সাভার, আশুলিয়া, বনশ্রী, রামপুরা, বাড্ডা, সবগুলো ছিল একটা সেক্টর, যুদ্ধ হচ্ছে যেখানে। তো জুলাই
আজকে প্রায় 1 বছর পূর্তি হলো। অস্ত্র নিরস্ত্র। হ্যাঁ, অস্ত্র, সশস্ত্র এবং যুদ্ধ অস্ত্র, জি। এটা কিন্তু যুদ্ধ অস্ত্র ছিল। যেই অস্ত্র ব্যবহার করেছে, স্থল থেকে মারাত্মক। ব্যবহার করেছে, হেলিকপ্টার থেকেও ব্যবহার করেছে, ইভেন স্নাইপার বাঁধা হতো যে এই রোডে আন্দোলনকারী ঢুকবে, সামনে উপর থেকে স্নাইপার দিয়ে শুট করে মেরে ফেলা হবে। এরকম ঘটনা দেখেছি যে আন্দোলনকারী যাচ্ছে, 2-3 দিন পরে যাচ্ছে, আবার পিছিয়ে আসতেছে। ঘটনা কি ঘটলো কি, তারা পড়ে যাচ্ছে কেন, নিহত হচ্ছে কেন, পরে খুঁজে দেখা গেলো যে উপরে স্নাইপার বাঁধা হয়েছে। সেই বাড়িতে আন্দোলনকারী নিচে গিয়ে যখন হামলা করলো, ওইটা ছিল আওয়ামী লীগের একজন কর্মীর, একজন নেতার বাড়ি। সবাই পালিয়ে গেল এবং এখানে 2 দিন পুলিশ ধরা পড়লো, তারা স্নাইপার দিয়ে কাজ করতেছে। তো জুলাই আন্দোলনের যে আমাদের পরিবর্তনের যে স্পিরিট, সেইটা এখনো আমি মনে করি আমাদের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে অটুট আছে। এই জুলাই আন্দোলনের ফলে একটি সরকার আসবে ডক্টর ইউনূসের নেতৃত্বে। আপনি এই 11 মাস, অর্থাৎ প্রায় 12 মাস, 1 বছর হতে চলল, এই সরকারের কি কৃতিত্ব দিবেন এবং কি ব্যর্থতা বলবেন? জুলাই আন্দোলনের ফলে যে সরকারটা গঠিত হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠন হলো, এই সরকারে আমি প্রথম কৃতিত্ব দিব যে প্রায় 1 বছর হতে চললো, এই সরকারটা এখনো টিকে আছে। মানে এত ষড়যন্ত্র, জি। মানে বাংলাদেশি এবং দেশের বাইরে থেকে ফ্যাসিবাদটা পালিয়ে গেছে, সেই ফ্যাসিবাদের মাথা একটু পালিয়ে গেছে। মাঝখানে একটু এটা করছে, এটা কি বিস্ময় টিকে থাকা? অবশ্যই বিস্ময়, কারণ ফ্যাসিবাদ যে পালিয়ে গেছে, এরা $234 বিলিয়ন চুরি করে নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেছে, প্রচুর টাকা আছে জি। এবং তার টপ কমান্ডাররা পালিয়ে গেছে। কিন্তু তাদের ন্যারেটিভ তৈরি করার যে বাহিনী, সেটা কিন্তু রয়ে গেছে, ইনটেক আছে। জি। সুশীল সমাজ বলতে যেটা আছে, সেটাও ইনটেক আছে, সব আছে। সব আছে। এবং প্রশাসনে যে আমলাতন্ত্র, যে ব্যুরোক্রেসি তৈরি করেছিল, সাময়িক এবং বেসামরিক যে ব্যুরোক্রেসি, সেটাও টিকে আছে। এর মাঝখানে এই যে ডক্টর ইউনূস সরকার, খুব দুর্বল একটা সরকার, কিছু কিছু উপদেষ্টার কার্যক্রম দেখলে মনে হয় যারা কোত্থেকে উঠে এসেছে, এদের আসলে নাতিপুতি নিয়ে থাকার বয়স, শেষ জীবনে এসে উপদেষ্টা হয়ে গেছে, তারা সহ এই যে জুলাই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকারটা প্রায় 1 বছর ঠিক আছে, এটা একটা বড় সাফল্য। এটা হচ্ছে 1 নম্বর সাফল্য। দ্বিতীয় সাফল্য হচ্ছে শেখ হাসিনা যে গণহত্যা চালালো, এই যে ছাত্র নিরীহ মানুষকে হত্যা করলো, সেই হত্যার জন্য সরকার 2টা ট্রাইব্যুনাল গঠন করেছে। এই 2টা ট্রাইব্যুনাল থেকে যে কার্যক্রম হচ্ছে, মামলা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা মোটামুটি আশা করতে পারি আগামী 6 মাসের মধ্যে বিচার কার্য একটা পর্যায়ে। একটা পর্যায়ে যাবে। এটা আরেকটা বড় সাফল্য। 3 নম্বর সাফল্য হিসেবে বলতে চাই যে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় সাফল্য অর্জন করেছে এই 11 মাসে ইউনূস সরকারের। দেখুন, এখন কিন্তু আহ, আমাদের ডলার ছিল না, রিজার্ভ ছিল না, সেই রিজার্ভ 14 বিলিয়ন থেকে আজকে প্রায় 30 বিলিয়ন, $28 বিলিয়ন গিয়েছে ঋণ দেওয়ার আজকে। ডলার কিন্তু, কিস্তি দেওয়ার। হ্যাঁ, ঋণের কিস্তি। এবং এই সরকার দারুণ ভাবে, খুবই চমৎকার ভাবে বৈদেশিক যে ঋণগুলা ছিল, সেগুলো কিন্তু পরিশোধ করেছে, সেই কিস্তিগুলো দিয়েছে। যেমন কাতারের কাছ থেকে যে এলএনজি আমদানি করেছে, সেখানে বড় একটা বাকি ছিল, সেই বাকিটা কিন্তু সব শোধ করে দিয়েছে। আদানির যে ঋণ প্রকল্প, আদানির যে বিদ্যুৎ প্রকল্প, এইখানে কিন্তু চরম অদক্ষতার সাথে, চরম দুর্নীতির সাথে এই চুক্তিটা করা হয়েছিল। সেই চুক্তিটা সরকার এসেই প্রথমে নোটিশ করে, তারপরও ইন্টারন্যাশনাল চুক্তির প্রতি সম্মান দেখিয়ে সরকার এটাও, এই এই যে বিলটা পরিশোধ করেছে। ইন্ডিয়াতে এখন বড় একটা আইটেম, বাংলাদেশ হচ্ছে খুব ভালো ক্রেতা, তারা সময় মতো বিল পরিশোধ করে। এটা তাদের নিউজ। মানে আমরা ইন্টারন্যাশনালি, এই যে ইন্টারন্যাশনাল চুক্তিগুলো খুব অপেশাদার, গিফট দেওয়ার মতো, টাকা ঘুষ দেওয়ার মতো, এখানে হয়তো কারণে এই চুক্তিগুলো করেছে, পুরো সরকার যে এটা পরিশোধ করতেছে। এই ঋণগুলা যদি শোধ না করতো, এই দায়গুলা দেনাগুলো এত দায় না থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের রিজার্ভ $40 বিলিয়ন চলে যেত, বা 40-50 বিলিয়ন চলে যেত। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা মজার বিষয় দেখবেন যে এই সরকারের কূটনৈতিকের কারণে, কূটনৈতিক সাফল্যের কারণে, ডিপ্লোমেসির কারণে যেটা হয়েছে, লন্ডনে 3 জনের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। লন্ডনে 3 জনের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, অনেক বড় বিষয়। টিউলিপের মন্ত্রিত্ব চলে গেছে তার দুর্নীতির অপরাধে। জি। আজকে জাভেদ, সাইফুজ্জামান জাভেদ, যে লন্ডনে তার 450 বাড়ি, সাবেক ভূমিমন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রী, সে দাবি করে সে শেখ হাসিনার ছেলের মতো, তার সম্পদ কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। জি।
তারপরে আমাদের দরবেশ ছিল যে আগের দরবেশ, সালমান তার এফ রহমান। তার ছেলে তার ছেলে সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, ববির সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, এটা একটা বড় সাফল্য। মুদ্রা পাচার বন্ধ হয়েছে। আচ্ছা। হ্যাঁ, মুদ্রা পাচার বন্ধ হয়েছে, বাংলাদেশ থেকে পাচার জি। এইটা বন্ধ হয়েছে, রিজার্ভ বেড়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বিষয়ে যে বিষয়টা খুব নজরে আসে, মানে বাংলাদেশে কিছু বিষয় বলা হচ্ছে যে মব হচ্ছে, No. মব হচ্ছে। এই মবের বিষয়টা কি, আমরা আওয়ামী ন্যারেটিভ দিয়ে মবটাকে বিচার করতেছি। মবটা আওয়ামী ন্যারেটিভ দিয়ে বিচার করলে হবে না। এই মবটা যদি বলেন এই যে জনগণের প্রতিরোধ, এটাকে মব বলা কিন্তু ঠিক হবে না। আমি আচ্ছা। এভাবে বলতে চাই না। আপনি চুরি করলেন, ধরুন একটা মানুষ চুরি করলো, এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদা, ওনাকে যে ধরে এনে আইনের কাছে সোপর্দ করলো, এটাকে মব বলতে চাই না। এটা হচ্ছে জনগণের প্রতিরোধ। এই লোকগুলো তো অপরাধী, আমার ভোট আপনার ভোট সবার ভোট চুরি করেছে এবং একটা মাফিয়া তন্ত্র ফ্যাসিবাদ কায়েমের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এবং এরা সেখানে স্বাভাবিক বড় বড় কথা বলেছে। স্বাভাবিক জীবনযাপন করবে, একটা অপরাধীকে সরকার যখন ধরবে না তখন মানুষ তো অ্যাকশন নিবে। আজকে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে মুন্নি সাহা, আপনি জানেন তো, বিতর্কিত সাংবাদিক, তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, তাকে মানে রয়ের স্বীকৃত এজেন্ট বাংলাদেশে বলা হয়, এবং শেখ হাসিনার যে ফ্যাসিবাদ সেটাকে টিকিয়ে রাখার জন্য, মাফিয়া তন্ত্র টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের মধ্যে উনি অন্যতম একজন ভূমিকা পালন করেছে। আচ্ছা। সে জাস্ট টেস্ট করার জন্য লাল শাক কিনতে গিয়েছে কারণ বাজারে, দেখি তারপরে যারা লাল শাক বিক্রি করে তাদের রাজনীতির পরিচয় নেই, তারা ঘিরে ধরেছে। এটাকে আপনি বলবেন না। মানুষ এদেরকে নিতে পারে না, কারণ এই লোক সাংবাদিকতা করে নাই, সাংবাদিকতার নামে অপরাধী সাংবাদিকতা করেছে। অপসাংবাদিকতা দিতে পারেন। অপরাধী সাংবাদিকতা করেছে। আমি এটাকে অপরাধী সাংবাদিকতা বলবো, অপসাংবাদিকতা বলবো না। জি। তারা যে কাজটা করেছে এটা অপরাধ করেছে, অপরাধী সাংবাদিকতা, অনেক অপরাধী সাংবাদিকতা করেছে। সো তাদের ব্যাপারে মানুষজনের তো এরকম হতেই পারে। আর সরকারের ব্যর্থতা আছে, সরকারের এই বিষয়ে ব্যর্থতা আছে। সরকার, আপনারা জানেন যে পুলিশ বাহিনী যে ছিল, পুলিশ বাহিনী একটা অপরাধী বাহিনী, স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পুলিশ আছে সেই বাহিনীটা একটা অপরাধী বাহিনী, এতে কোনো ডাউট নাই। কারণ তারা যে অন্যায় করেছে 15 বছর, এটা সীমা পরিসীমা ছিল না। সো এদের নৈতিক বল এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। তারপরও এই যে পুলিশ, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার যে কার্যকলাপ, হ্যাঁ উনার অর্থনৈতিক কোনো কেলেঙ্কারি নেই, বাট উনার যে চলন আমার কিন্তু স্বাভাবিকভাবে মনে হয় না। তারপরও এই পুলিশ বাহিনী দিয়ে উনি যথেষ্টভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। যদি আরো একটু কঠোর হয়, যে এই অপরাধী চেহারাগুলো, অন্যায়কারীগুলোকে, দুষ্কৃতকারীকে যদি ঠিকমতো ধরে আইনে আওতায় আনা হতো তাহলে এত মব হতো না। আচ্ছা। কিন্তু আন্দোলন দমনের ক্ষেত্রে এই যে ঘরে ঘরে আন্দোলন, রাস্তায় রাস্তায় আন্দোলন, এই আন্দোলন কি দমাতে পেরেছে? এইটা আসলে, এটা এখানে মজার বিষয় হচ্ছে, সরকার শেষ মুহূর্তে এসে রাজনীতি বুঝেছে। বাংলাদেশে এই যে আনসার বিদ্রোহ থেকে শুরু হলো, আনসার বিদ্রোহ বলেন, শ্রমিক বিদ্রোহ বলেন, গার্মেন্টস বিদ্রোহ, শিল্প অঞ্চলের বিদ্রোহ, তারপরে সচিবালয় আন্দোলন, এনবিআর আন্দোলন, সব আন্দোলন হচ্ছে এই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সরকার কিন্তু অনেক ছাড় দিয়েছিল, খুব গণতান্ত্রিক ভাবে তারা, সুশীল সরকার ছাড় দিয়েছে। তারপর যখন দেখা গেল যে এই যে যারা আন্দোলন করতেছে, বিশেষ করে এনবিআর আন্দোলন যারা করতেছে, সবাই এক একটা, ওই যে ছাগল কাণ্ডের মতিউর রহমান সেন্টু আছে না, এদের মতো সবাই করাপ্টেড। এদের ট্যাক্স ফাইল যখন টান দিল, দেখার চেষ্টা করলো যে ইনকাম কত দুদক দিয়ে, তখন সবাই আন্দোলন বাদ দিয়ে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করলো, এবং তারা তাদের ফেসবুক ডিএক্টিভ করে দিয়েছে। আচ্ছা। সবাই চোর, দেশপ্রেমিক নাই তো। শেখ হাসিনা চোর ছিল, তার আন্ডারে যারা ছিল এরা সবাই চোর টাইপের, মানে দেশের সম্পদ কি হতো। দেখুন এটা হচ্ছে এই যে জাস্ট এনবিআর যে আন্দোলনটা করেছে, এরা ব্যবসায়ীদেরকে হয়রানি করতো। সরকার এখানে একটা সংস্কার করছে, একটা হচ্ছে রাজস্ব নীতি, একটা গ্রুপ থাকবে যারা রাজস্ব নির্ধারণ করে দিবে, আর এটা হচ্ছে কালেক্ট করবে। এইটা করলে তো যারা কালেক্ট করবে তারা কিন্তু ঘুষ খাওয়ার সুযোগ কম, চুরি করার সুযোগ কম। সেই জন্য তারা এই আগের বন্দোবস্ত চায়, নতুন বন্দোবস্ত যেতে চায় না। কিন্তু 5ই আগস্টের পর বাংলাদেশ যে বদলে গেছে, বাংলাদেশ যে পরিবর্তন হয়ে গেছে, সেই অবস্থানে সেটা তারা বুঝতে পারে না। ফলে সরকার
দেরিতে হলেও বুঝতে পেরেছে তাদের অর্থনৈতিক বিষয়টা খোঁজ খবর যখন নেওয়া শুরু করছে, যেহেতু সবাই করাপ্টেড, তখন তারা পালিয়েছে আন্দোলন থেকে, কুইট করেছে এবং কয়েকজনকে শাস্তি দিয়েছে। শাস্তি অবধারিত ছিল, আর আগে দেওয়া দরকার ছিল। এবং এই আন্দোলন ফলে কি হলো, সচিবালয়ের যে আন্দোলন ছিল ওরা সবাই বন্ধ করেছে, কারণ এরাও তো করাপ্টেড, জি। বেশিরভাগই করাপ্টেড, সিটি কর্পোরেশন করাপ্টেড, সব আন্দোলন একবারে বন্ধ হয়ে গেল। আসবো রাজনৈতিক আলোচনা, সেটা হলো যে জুলাই আন্দোলনের 1 বছরের পর কি মনে হচ্ছে আপনার কাছে যে রাজনৈতিক বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল আছে, তারা কি ঠিক জুলাই আন্দোলনকে ধারণ করতে পেরেছে বলে মনে হয় আপনার কাছে? আসলে তারা কোন, মানে তাদের এই গতিবিধিটা কি আপনার কাছে? এইটা এক কথায় বললে যে সবাই ধারণ করতে পারেনি, কিছু কিছু রাজনীতিবিদ ধারণ করতে। যেমন বিএনপি এই বিষয়টা আমার মনে হয় এখন পর্যন্ত তারা এই যে জুলাই আন্দোলন যেটা হলো নতুন বাংলাদেশের জন্য, নতুন বন্দোবস্তের জন্য আন্দোলন হয়েছিল, তারা এটা এখনো ধরতে পারে না। প্রথম দিকে তারা মনে করেছিল যেটা হচ্ছে জাস্ট রেজিম চেঞ্জের জন্য আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, ভোটার আরেকটা রেজিম আসবে। নো, এই আন্দোলনটা সেই জন্য হয়নি। কারণ আপনি জানেন যে গত 15 বছর জামাত এবং বিএনপি মাঠে ঘাটে রাস্তায় প্রচুর আন্দোলন করেছে। তাদের আন্দোলনে তাদের কর্মীরা সমর্থন দিয়েছে এবং তাদের অনেক কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু মানুষজন নামে নেই। কেন নামে নেই? মানুষজন ধরে নিয়েছিল যে এটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3 দলের ঝগড়া, এখানে আমার কোনো অংশ নাই। জি, তারা স্টেক তারা হোল্ডার হতে পারবে। স্টেক হোল্ডার পারবে, কিন্তু 5ই আগস্ট যখন এই যে নাহিদ, সার্জিস, হাসনাত এদের নেতৃত্বে যখন আন্দোলন হলো, তখন মানুষজন ধরে নিয়েছেন, বিশ্বাস করেছে এরা হচ্ছে আমার প্রতিনিধি। আচ্ছা। এরা নতুন বাংলাদেশ চায়, নতুন বন্দোবস্ত চায়। ফলে নারী থেকে শুরু করে শিশু, বৃদ্ধ সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং স্বৈরাচারকে জীবন দিয়ে তাড়িয়ে দিয়েছে। নিজের জীবনের বিনিময়ে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের জন্যই শেখ হাসিনা পালাতে হয়েছে, তাকে রিজিম চেঞ্জের আন্দোলন ছিল না। এই বিষয়টা বিএনপি ধরতে পারে। দেখুন, যে চুরি করবে, যে সন্ত্রাসী করবে, যে জমি দখল করবে, চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করবে, সেই আমল। আচ্ছা, না, এটা হলো ন্যারেটিভ, ন্যারেটিভ মানে নতুন একটা, বাংলাদেশের ন্যারেটিভ। আওয়ামী লীগ হচ্ছে একটা স্বভাবের নাম। খাসিলত একটা কথা আছে, গ্রাম্য ভাষায় খাসিলত, খাসিলত বলে। খাসিলত বলে স্বভাব। আপনার স্বভাব কি? আপনি হচ্ছেন, রাজনীতি মানে কি বাংলাদেশে এতদিন যারা রাজনীতি করেছে, যেমন বিএনপি যে রাজনীতি করেছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, ফ্যাসিস্ট পলিটিক্স করেছে, তার বিপক্ষে যে রাজনীতি করছে অ্যান্টি ফ্যাসিবাদ, সেটাও এক ধরনের ফ্যাসিবাদী চরিত্র। ফলে বিএনপির রাজনীতি কিন্তু গ্রোথ হয়নি, তাদের রাজনীতি যে রাজনীতি পরিশীলিত রাজনীতি হয়নি। ফলে এখন দেখেন বিএনপির লোকজন টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, টাগ স্ট্যান্ড দখল করতেছে, বাস স্ট্যান্ড দখল করতেছে, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। ফলে এই যে নাগরিক ভিত্তিক রাজনীতি, মানুষই প্রধান, মানুষের সেবা করে, সেই রাজনীতি বিএনপির অনেকেই ধরতে পারে। যদিও তাদের টপ কমান্ডার, টপ লিডার তারেক রহমান, তিনি কিন্তু এই 10 মাসে, 11 মাসে অনেক বেশি ট্রান্সফর্ম। তার কথাবার্তায় আমরা বুঝতে পারছি যে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ঢাকার বিএনপি, বাংলাদেশের বিএনপি অনেক নেতাই সেটা ধরতে পারছেন না বা উপলব্ধি করতে পারতেছেন, এবং তারা বুঝতেই পারছেন না যে রাজনীতিতে যদি সুশীল না হন, সৎ না হন, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া কঠিন হবে। আর যদি পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় যান, নির্বাচনে যদি, সামনে যে নির্বাচন আপকামিং, সেই নির্বাচনে যদি আপনারা ঝামেলা করেন, যদি ভোট কেন্দ্র দখল করেন, তাহলে কিন্তু ওই নির্বাচন কিন্তু 5 বছর টেকসই হবে না। কারণ শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার সাথে ছিল সেনাবাহিনী, ছিল পুলিশ, ছিল আমলাতন্ত্র, ছিল ব্যবসায়ী গোষ্ঠী, ছিল অলিগার্ক যেগুলো ছিল সেগুলা, এবং ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ বা ইন্ডিয়া ছিল, এবং সংস্কৃতিজীবী, এটা একটা ছিল। বিএনপির কিন্তু এটা কোনোটাই নাই, সবই, আমাদের সমাজটা কিন্তু আওয়ামীময়, আচ্ছা। প্রশাসনটা আওয়ামীময়। সেখানে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার 5 বছর টিকতে পারবেন না। ফলে ঘুরে ফিরে আসতে হবে পরিশীলিত রাজনীতি। এখন আমি জামাতের কথা বলি। দেখুন, জামাত এই 5ই আগস্টের আগে কখনোই তারা জনতার রাজনীতি করেনি, তারা রাজনীতি করছে ক্ষমতার রাজনীতি। ক্ষমতার রাজনীতি করে কখনো কখনো তারা সরকারে চলে গেছে, অংশ নিচ্ছে। আবার কখনো কখনো তাদেরকে মানে ছুঁড়ে ফেলা হয়েছে, অনেক দূরে চলে গিয়েছে, শাস্তি পেয়েছে। 5ই আগস্টের পর
মনে হলো, প্রথম দিকে মনে হলো জামাত হঠাৎ করে অনেক বড় শক্তি হয়ে গেল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেল। ঠিক মাসখানি পরে জামাত বুঝতে পারলো না, এইটা না, তাদেরকে জনতার রাজনীতিটা ধরতে হবে। এখন জামাত যেটা করতেছে সেটা হচ্ছে জামাতের রাজনীতি জনতার রাজনীতি, আচ্ছা, মানুষের কল্যাণের রাজনীতি। এটা সিম্পটম কি? এইটার সিমটম হচ্ছে লাস্টে একটা জরিপ হলো, তাকে দেখা গেল যে আমাদের তাদের সমর্থন বেড়েছে তরুণদের মধ্যে 21%। আচ্ছা, সত্যি সত্যি যে আমাদের ভোট বেড়েছে এটা কিন্তু। আরেকটা বিষয় হচ্ছে জামাত আমি কদিন আগে ঘোষণা করলো যে 1947 সাল থেকে 1971 সালে তাদের দলের কেউ যদি কোনো কষ্ট দিয়ে থাকে ন্যূনতম, সেটার জন্য তারা মাপ চেয়েছে, ক্ষমা চাইছে, ক্ষমা নিঃশর্ত চেয়েছে, ক্ষমা। নিঃশর্ত ক্ষমতা। তার মানে কি এত বছর তো ক্ষমা চান নাই, এখন এসে যাচ্ছেন কেন? এখন তিনি বুঝতে পেরেছেন এবং এই দলটা আস্তে আস্তে জনতার দলে পরিণত হচ্ছে। আপনি গ্রামে গেলে দেখবেন, যেহেতু আপনি সাংবাদিক, গ্রামে যান, মানুষের সাথে মেলামেশা করেন, কথাবার্তা বলেন, আজকে আমল সামনে যে নির্বাচন হবে, এই এই নির্বাচনে কিন্তু আওয়ামী ভোট ব্যাংক যারা আছে, আওয়ামী ভোটার আছে, তারা কিন্তু বিএনপি কে বিশ্বাস করতে পারছেন না। কারণ তারা ভাবতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তার বাড়িটা হয়তো দখল হয়ে যাবে, তার উপর অনেক শাস্তি নেমে আসবে। জামাতকে ভোট দিলে, জামাত যদি ক্ষমতায় আসীন হয় তাহলে সে নিরাপদ। এই যে জনতার রাজনীতি, এটা আসলে খুব বেশি মনে হয় উপলব্ধি করছে সংখ্যালঘু যারা, অর্থাৎ হিন্দু বা অন্য অন্যান্য সম্প্রদায় যারা। এইটা বাংলাদেশে একটা হিস্টোরিক্যাল বিষয় আছে। আমাদের মরহুম দেলোয়ার হোসেন সাইদি, তার এলাকায় কিন্তু 35% হিন্দু ভোটার, জি, সংখ্যালঘু ভোটার। জি, কিন্তু উনি যতবার দাঁড়িয়েছেন ততবার নির্বাচিত হয়েছেন। কারণ হচ্ছে সংখ্যালঘুরা দেখেছে আওয়ামী লীগের আমলে যেটা হতো, সংখ্যালঘু দেশে থাকলে ভোটটা তার, পালিয়ে গেলে সম্পদটা তার, আচ্ছা, এটা ছিল। এবং তাকে ঝামেলায় ফেলে দেশান্তরী করা হতো। কিন্তু জামাত ইসলাম সেই জিনিসটা কখনো করেনি, তাদের সেই নৈতিক মানটা আছে। দেখুন জামাতের কেউ কিন্তু চাঁদাবাজিতে জড়িত না, আচ্ছা, টেন্ডারবাজিতে জড়িত না, দখলে জড়িত না। তারা শুধু দখল করেছে কোনটা, যেটা তাদের সম্পদ আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছিল, সেইটা তারা ফিরিয়ে এনেছে। এই তো, বাংলাদেশের মানুষ কিন্তু এটা চায়। তারপর জামাতের সম্পর্কে যে বিষয়টা ছিল, একটা ন্যারেটিভ ছিল যে মুক্তিদের সময় ভূমিকাটা, এটা হচ্ছে মেনে নেওয়া, স্বাভাবিকভাবে মেনে নেওয়া কিন্তু কঠিন ছিল। আজকে এই জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবে যারা বিরোধিতা করেছে তারা কি নতুন বাংলাদেশে রাজনীতি করতে পারবে? কঠিন। কঠিন না? ঠিক জামাতের ওই একটা অপরাধ ছিল 71-এর, সেটার জন্য তারা ক্ষমা চেয়েছে, নিঃশর্ত ক্ষমা চেয়েছে। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস, মানুষজন ক্ষমা করে দিয়েছে। মানুষজন কিন্তু বিকল্প নাই এখন। আপনি আরেকটা বিষয় হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আসছে, এনসিপি, এনসিপি। জি, এনসিপি আসলে কেন, এনসিপি কে যেখানেই যাচ্ছে, আপনি জানেন যে তারা যখন জয়পুরহাট গেল বৃষ্টির মধ্যে, 6-7 ঘন্টা পরে গিয়েছে, মানুষ তাদের জন্য 7 ঘন্টা অপেক্ষা করেছে তাদের কথা শোনার জন্য। সরি, মানুষ আসলে মনে হচ্ছে নতুন কিছুর জন্য, নতুন বাংলাদেশের জন্য অপেক্ষা করেছিল, বসেছিল, সেই নতুনের আগমনটা হয়েছে। এবং এনসিসি যদি এনসিপি যদি মানে 4 মাস 5 মাস হলো তো তাদের দলটা গঠিত হয়েছে, জি, সিমেন্টিংটা শুরু হয়েছে। আমরা যে ঢালাই দেই না, হুম, ঢালাই দেওয়ার পর একটু পানি দিয়ে রেখে দিতে না, সিমেন্টিং হয়, তারপর তো শক্ত হয়। জি, আমার মনে হয় এই সফরের মাধ্যমে এনসিপির সিমেন্টিংটা হয়েছে, শুরু হয়েছে, এবং তাদের একটা ভিত তৈরি হয়েছে। দেখুন 5ই আগস্ট যেটা হয়েছে, পাটাতন পরিবর্তন হয়ে গেছে আচ্ছা, রাজনীতি দেশের। জি, এটা অনেক বড় একটা বিষয়। এনসিপি যদি জনতার রাজনীতি করতে পারে তাহলে তারা অনেক দূর এগিয়ে যাবে। আজকে 53 বছর সাধারণ কোনো মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারে নাই, কিন্তু সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হতে পারে নাই, পরিবারতন্ত্রের বাইরে যেতে পারে নাই। এনসিপি দেখিয়েছে যে এটা সম্ভব, সম্ভব। স্বপ্ন দেখাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার যে পরিবারতন্ত্রের বাইরে যেতে এবং পারছে। আরেকটা বড় বিষয় হচ্ছে এনসিপি কিন্তু, এরা যারা আছে এনসিপি নেতৃত্বে, এরা সবাই পোস্টার বয়, জুলাই আন্দোলন পোস্টার বয়। জি, মানে এদেরকে দেখুন, আমি একটা কথা বলি এখানে, মির্জা ফখরুল যখন বক্তব্য দিতেন তখন বলতো ফিনিক্স পাখি হয়ে আসবে। এনসিপির নেতারা হচ্ছে ফিনিক্স পাখি। আচ্ছা, হ্যাঁ, যেখানে শেখ হাসিনা ধারণা করেছিল 2041 না, তারা 81, 81 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বিএনপি এটা মেনে নিয়েছিল। মির্জা ফখরুল বর্ষিয়ার নেতা, তিনি দুঃখ করে বলতেন যে ফিনিক্স পাখি হয়ে চলে আসবে আন্দোলনে।
জেগে উঠবে, তোমরা যত এত করো। সেই ফিনিক্স পাখির মতো এনসিপির এই যে নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, মাহিন সরকার, এই মাসুদ, এরা এসেছে এবং এদের নেতৃত্বে এসেছে। আরো এসেছে কিন্তু, আরো অনেক মানুষ ছদ্মবেশে এসেছে। হ্যাঁ, আরো মানুষ, সাদিক কাইম, হ্যাঁ সাদিক কাইম, এদের নেতৃত্বে, এদের নেতৃত্বে এসছে, এদের নেতৃত্বে এসছে। সো এরা ভালো করবে এবং এরা স্বপ্ন দেখাচ্ছে। আসলে মানুষ স্বপ্ন দেখতে চায়, মানুষ চায় না যে রাজনীতি মানে যে টেন্ডারবাজি, দলবাজি, চাঁদাবাজি, বুক উঁচিয়ে গলাবাজি করা না। রাজনীতি হচ্ছে সেই জিনিস যেটা মানুষের সেবা করবে, মানুষের উপকার করবে। শেষ প্রশ্ন, মানুষ বিশ্বাস করে এনসিপির দিয়ে সম্ভব, সেই জন্য এনসিপির দিকে দলে দলে মানুষ যুক্ত। শেষ প্রশ্ন, যে পিয়ার পদ্ধতিটা বেশ আলোচিত এবং আমি বুঝি না নিচে, আপনি কি বোঝেন একটু বলেন। দেখুন, আপনি এটা বুঝেন, এটা আমি জানি, আপনি সংবাদকর্মী, এটা খুব ভালো। পিয়ার হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, মানে যেই দল যেই কয় পার্সেন্ট ভোট পাবে তারা সেই ওই দলটা সংসদে ওই কয়টা আসন পাবে ওই পার্সেন্টেজের ভিত্তিতে। পৃথিবীতে 91টা দেশে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে। পিয়ার পদ্ধতি ভালো কি খারাপ সেটা না বলে আমরা একটা জিনিস নিশ্চিত, যেহেতু আপনার সময় কম, বাংলাদেশে আগামী নির্বাচনে যে নিম্নকক্ষ সংসদের সদস্য সেইখান থেকে কিন্তু পিয়ার হচ্ছে না, কারণ এটা এজেন্ডাতেই নেই। আচ্ছা, তাহলে রাজনৈতিক দলগুলো, ইসলামী পন্থী দলগুলো, বিশেষ করে ইসলামপন্থী দলগুলো, তারা পিয়ারের কথা বলছেন কেন? বলছেন এই জন্য যে উচ্চ কক্ষ যেটা হচ্ছে সেখানে যেন এই পিয়ার পদ্ধতিটা বাস্তবায়ন করা হয়, এই দাবিটা যেন আদায় করে নেওয়া যায়, সেই জন্য বিএনপিকে চাপে ফেলার জন্য এই দাবিটা করা হচ্ছে। মোটামুটি নিশ্চিত যাতে বিএনপি ওখানে ছাড় দেয় পিয়ার পদ্ধতি। আরেকটা বিষয় হচ্ছে, আরো যে ক্ষুদ্র দলগুলো আছে তারা পিয়ার চান কেন? পিয়ার চাইলে কি হয় তাদের? তারা পিয়ারে দেখুন, জার্মানিতে পিয়ার আছে, বিভিন্ন দেশে পিয়ার আছে, সেখানে 5% ভোট না পেলে আপনি ভোটটা কাউন্ট হবে না। আচ্ছা, এখন আরেকটু আপডেট, হ্যাঁ, এখন বাংলাদেশে যদি 3% ভোট না পেলে সে পিয়ারে কোনো বেনিফিট পাবে না। আচ্ছা, জুনায়েদ সাকি নাম ধরেই বললাম, তার দল কি বাংলাদেশে পয়েন্ট 0.0.0.1% ভোট পাবে? কঠিন পাবে কিনা? কঠিন মানে অসম্ভব। ওর পিয়ারে কি হবে? কিন্তু ইসলামী দল কয়েকটা আছে যারা মনে করে যে কিছু ভোট তারা পাবে, 3% ভোট পাইলে বা 5% ভোট পেলে তারা যে উপর দিকে কয়েকজন নেতা আছে তারা একটু এমপি হতে পারবে, জীবনে তারা এমপি হতে পারবে, সেই জন্য তারা পিয়ারের কথা বলতেছে। আসলে পিয়ার পদ্ধতির সরকার কিন্তু খুবই দুর্বল সরকার হয়। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি এখন যদি নিম্ন কক্ষে হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে কিছু দল কেনা আছে না, যে আমাদেরও কিছু দল কেনা আছে, ছোট ছোট দল, ওই একটা দল নিয়ে তারা যদি নির্বাচন করবে, 20% ভোট পেয়ে যায় সেই দল, সিপিবি ধরে, তাহলে কি হবে? 60টা আসন পেয়ে যাবে, 60টা আসন পেয়ে যাবে 300 আসনের মধ্যে। সো পিয়ার পদ্ধতি এই মুহূর্তে, এইটা জামাত যে বলতেছে পিয়ার পদ্ধতি জামাতের জন্য বর্তমানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং পিয়ার পদ্ধতি যদি হয়, এই জামাত যখন 40% ভোট পাওয়ার, এখন তো 21% সমর্থন আছে, একটা সময় তাদের উন্নতি হবে, তখন কিন্তু তারা আবার এই পিয়ার পদ্ধতি বাতিল করার জন্য আন্দোলন করবে। আচ্ছা, সেটা আমরা দেখবো সময় হলে, যদি হয়, যদি পিয়ার পদ্ধতি হচ্ছে না। এখন আমরা চাই যে সঠিক পথে রাষ্ট্র এগিয়ে যাক এবং এটা সুফল জনগণ সেই সুফলটা ভোগী হোক। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন আসার জন্য। থ্যাংক ইউ আপনাকে, রূপসী বাংলা টেলিভিশনকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।